খুব স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশের যে সম্পর্কের অবস্থা সেটা নিয়ে কথা বলতে চাই যে সম্প্রতি বেশ কিছু তৎপরতা বা একের পর এক ঘটনা দেখলাম। আহ, যদি একটু আমি বলি তাহলে কথাগুলো বলতে বা আপনার কাছে দফায় দফায় প্রশ্ন করতে সুবিধা হবে আমার জন্য যে আমরা দেখলাম যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে কোনোভাবেই কথা না বলতে পারেন, রাজনৈতিক তৎপরতা না চালাতে পারেন, সেজন্য অনেক রকম তৎপরতা হলো, আহ্বান জানানো হলো, অনুরোধ জানানো হলো। কিন্তু সেটি কাজ করলো না, ভারত সেটি অগ্রাহ্য করে সেখানে সেটি করতে দিল। বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া জানালো, তারা তখন মনে হলো ভারতের পক্ষ থেকে যেন একটু নরম। আপনি হয় আমাকে সঠিক করে দেবেন যদি ভুল হয়, কারণ দেখা গেল তারা বলছেন এটি তারা সমর্থন করে না, শেখ হাসিনা যা বলছেন তারা সমর্থন করে না। তারপর দেখলাম দীনেশ ত্রিবেদী এসে আবার আমাদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে গেলেন, কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে গেছেন। এখন সাক্ষাৎ করে গিয়ে সেখানে আবার তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলেন। এই একটা অবস্থা, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানাচ্ছেন তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিকে তাকিয়ে আছেন। মানে অনেক কিছু হয়ে গেল এর মাঝখানে। সম্পর্কটা ঠিক কোথায় আছে এই মুহূর্তে? আপনার কাছে কি মনে হয় সম্পর্কটার অবস্থান কি, এবং এখানে আপার হ্যান্ডে কি আছে এই পাল্টাপাল্টির মধ্যে? ধন্যবাদ আপনাকে। সম্পর্কটা খানিক সময়ের জন্য এক ধরনের স্থবিরতার মধ্যে পড়েছে বলে আমার ধারণা। কারণ আমরা যদি একটু পেছনে যাই তাহলে আমরা লক্ষ্য করব যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে একটা গণতান্ত্রিক সরকার আসলে বাংলাদেশে, এবং সেটা যে সরকারই হোক, এটাও কিন্তু তারা এমফেসাইজ করেছিল, যে সরকারই হোক তার সাথে তারা কাজ করতে হবে। এবং সেই অনুযায়ী আমরা দেখলাম যে বর্তমান সরকার বিএনপির তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটা গঠিত হলো, এই সরকারটা যখন গঠিত হলো প্রাথমিকভাবে তারা, আমি বলবো যে উষ্ণ অভিনন্দনই জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি লিখেছেন, সপরিবারে ভারত সফরের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের স্পিকার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তো বাতাবরণটা তখন মনে হয়েছিল যে হ্যাঁ, সম্পর্কটাকে স্বাভাবিক করার ক্ষেত্রে একটা গতি আসছে। বাংলাদেশের দিক থেকেও কিন্তু বাংলাদেশ তার, আমি বলবো যে কিছু কিছু উদ্যোগ গ্রহণ করেছে। যেমন ধরুন, বর্তমান সরকার গঠিত হওয়ার 2-3 দিনের মধ্যেই ভারতের উপর যে ভিসা নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নিচ্ছে। তো কাজে এটাকে একটা ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা যায়। আহ, এর মধ্যে ইতিমধ্যে সপ্তাহ 2-1-এর মধ্যে মোটামুটি বাস সার্ভিসও কিন্তু চালু হয়েছে। তো ওইগুলোকে আমরা মনে করতে পারি যে দুই দিক থেকেই একটা উদ্যোগ প্রাথমিকভাবে ছিল যে সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে 6 মাস পরে এসে যে সেই প্রাথমিক উদ্যোগগুলো বোধ হয় একটু একটু হোঁচট খেয়েছে বা একটু থমকে গেছে। এবং এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেমনটা আপনি বলছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া, চীন সফর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এখানে বেশ কয়েকটা ভিজিট হয়েছে। সাম্প্রতিককালে 5ই অগাস্ট আমরা দিল্লিতে একটা প্রেস কনফারেন্স দেখলাম। তো এইগুলো বিষয়গুলো, এবং এর মাঝখানটা পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফলের ভিত্তি বা তারপরে পরিবর্তন যেটা হলো, এবং এর পরবর্তীতে পুশিং ইত্যাদি জাতীয় ঘটনাগুলি, এই সবগুলো মিলিয়ে মনে হয়েছে যে আমরা খুব একটা সহায়ক অবস্থা তৈরি করতে পারিনি, এবং না পারার কারণেই আমার কাছে মনে হচ্ছে এক ধরনের একটা স্থবিরতা চলছে। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ভারত সফর করার জন্য ব্রিক্স সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন। এবং সে আমন্ত্রণটা আমি বলবো যে জবাব হয়তো না পাবার প্রেক্ষাপটেই, এবং এখানে মিডিয়া তো নানান ধরনের কথাবার্তা আসবার প্রেক্ষাপটে কয়েকদিন আগে ভারতের হাইকমিশনার যিনি ঢাকায় আছেন দীনেশ ত্রিবেদী মহোদয়, তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন, এবং শেষ পর্যন্ত আমার মনে হয় যে 12 তারিখের মধ্যে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন। এবং নিঃসন্দেহে এখানে তার এই সাক্ষাৎগুলোর মূল সুর কিন্তু তিনি পরে প্রেসের সাথে কথা বলতে গিয়ে যেটা বোঝাবার চেষ্টা করেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লি ব্রিক্স সম্মেলনে যাবার জন্য তারা আগ্রহী, তার কথা থেকে সেটাই প্রকাশ পেয়েছে। কিন্তু দুটো কথা বলেছেন যেটা আমার মনে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে দুই প্রধানমন্ত্রী যদি আলোচনা করেন সব ইস্যু সমাধান করা সম্ভব, এই কথাটা তিনি কিন্তু জোর দিয়ে বলেছেন। এবং তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা
প্রতিবেশী, আমাদের সহযোগিতা করা দরকার ইত্যাদি ইত্যাদি। তো কাজেই আমার কাছে মনে কিন্তু হয়েছে যে আমার আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে এরকম মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে পাচ্ছি বা ভালোই লাগে শুনতে, কিন্তু ধরেন ওই যে শুরুতেও যে আপনি বললেন যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে বলে তাদের পক্ষ থেকে একটা বিষয় ছিল, এবং নির্বাচিত হবার আগেই যখন বেগম খালেদা জিয়া বিএনপির সাবেক চেয়ারপারসন তিনি মারা গেলেন, তারপরে একদম খুবই একদম ইতিবাচক চেষ্টা দেখলাম, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে একদম নরেন্দ্র মোদী পাঠিয়ে দিলেন। তখনই বোঝা যাচ্ছিল যে তাদের একটা খুব ইতিবাচক একটা ভূমিকা, হয়তো সামনে বিএনপি সরকার তখন গঠন করতে যাবে, সামনে এরকম একটা অবস্থা, তো তাদের তখনই মনে হচ্ছিল খুব ইতিবাচক। তারপরে আবার আপনি যেগুলো বললেন যে হ্যাঁ আসলেই তো নির্বাচনের পর খুব ইতিবাচক, তারপরে আবার নেতিবাচকটা ঠিক কেন হয়ে গেল? ধরেন হঠাৎ করে পুশিন শুরু হয়ে গেল, আমাদের প্রতিমন্ত্রী পর্যায়ের ডক্টর জাহেরকে তিনি দিল্লি এয়ারপোর্টে গিয়ে হেনস্থার শিকার হলেন কোনো রকম ব্যাখ্যা ছাড়া। মানে এই একটা বুঝিয়ে দিল যে সম্পর্কটা খুব স্বাভাবিক না। কেন মানে কোথা থেকে নেতিবাচক হওয়া শুরু করলো? মূল ইস্যুটা কি ছিল? আমার ধারণা দুটো বিষয়। তারা ধরেন ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন, বাইল্যাটারাল ভিজিট হচ্ছে, কাজে এটা গুরুত্বপূর্ণ, এবং সেটা শুধু প্রধানমন্ত্রী নয়, তার পরিবার সহ না। এটা আমি মনে করি 6 মাস আগের কথা, প্রায় 6 মাস আগেকার কথা। তাদের একটা হয়তো প্রত্যাশা ছিল যে এটার একটা জবাব তারা পাবেন, অথবা একটা সফর তারা পাবেন প্রধানমন্ত্রী পর্যায় থেকে, এই উষ্ণতাটাকে রেসিপ্রোকেটেড হবে। কিন্তু মুশকিল হলো যে তার সব মাসখানেকের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ নির্বাচন হলো। পশ্চিমবঙ্গ নির্বাচনটা হওয়ার পরে আমার ধারণা এই যে প্রশ্নগুলো যেগুলো হচ্ছে, এটা বাংলাদেশের বাতাবরণ, আমি বলবো রাজনৈতিক বলেন, সামাজিক বাতাবরণ বলেন, এগুলোকে কিন্তু আমি বলবো খানিকটা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে, এবং একটা মেসেজ বাংলাদেশে এসছে বাংলাদেশের মানুষের মধ্যে যে ভারত চাপ প্রয়োগ করতে চাচ্ছে, এবং সেটা পুশিনকে এই ধরনের একটা বিষয় হিসাবে মনে করা যেতে পারে। পশ্চিমবঙ্গ নির্বাচনের সময়তে বাংলাদেশ সম্পর্কে যে ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে, এগুলো আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের মিডিয়া বলেন বা জনমনে খুব একটা স্বস্তির কারণ হয়েছে। কারণ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথা বললে খুব স্বাভাবিকভাবেই তো এটা গায়ে লাগতেই পারে। তারই রিয়াকশন হিসেবে আমার বাংলাদেশ সরকার হয়তো একটা অবস্থান নিয়েছে যে আমরা একটু ওয়েট অ্যান্ড সি, আমরা একটু দেখি, তারপর আমরা সিদ্ধান্ত নিব। তারপর পরই আসলো মে মাসে চীন সফর, মালয়েশিয়ার সফর আপনি বলতে পারেন। তখনই আমার ধারণা ভারতের মধ্যে একটা আর্জেন্সি বা তারা একটা উপলব্ধি করেছে যে বাংলাদেশের সাথে একটু উদ্যোগী হয়ে যুক্ত হওয়া দরকার। এবং তখনই আমরা দেখলাম যে বিমস্টেকের ব্রিক্সের সম্মেলনে মন্ত্রীকে দাওয়াত হল। কিন্তু ততক্ষণই কিন্তু যেটা বললাম যে আমাদের অভ্যন্তরীণ ভারত বাংলাদেশ সম্পর্কের কিছু বিষয় ইতিমধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনাটা বাড়াচ্ছিল। এরপরে 5ই অগাস্টের ঘটনা বলে কিন্তু সেটাকে আরেকটু ঘি ঢালছে আপনি বলতে পারেন। হ্যাঁ, এই ঘিটা কেন ঢালতে দিল, এটাও আমার একটা প্রশ্ন, যে ঘিটা কেন ঢালতে দিল? যেহেতু তারা একটু উদ্যোগী হলো সম্পর্কটাকে একটু ভালো করবার জন্য, তারপরে তারা তো জানেই যে, কারণ জানে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বারবার বলা হয়েছে যে এটার পরিণতি কি হবে, বা তারা বাংলাদেশ কোনোভাবেই এটা পছন্দ করছে না যে সেখান থেকে শেখ হাসিনা কথা বলবেন, তাদের তৎপরতা চালাবেন। বিশেষ করে 5ই আগস্ট সম্পর্কে বলা হয়েছে, সেটি যখন হচ্ছে না বলে বোঝা গেছে, এমনকি বিদেশি সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব যেন না হয় সেই বিষয়ে বলা হয়েছে, সেটিও পর্যন্ত রাখা হয় নাই। মানে ভারত যদি উদ্যোগী হয়, কেন এগুলো একদমই অগ্রাহ্য করলো পুরো মানে আবেদন, আহ্বান, অনুরোধ যাই হোক না কেন? আর দুইভাবে দেখা যেতে পারে। ধরেন একটা হতে পারে যে তারা হয়তো ভেবেছিল যে এই ধরনের উদ্যোগের প্রতিক্রিয়া খুব বেশি কিছু হবে, কারণ বাংলাদেশ থেকে তো বলা হচ্ছে, অনেকেই বলছে যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এখন নয়, মানুষ এটা নিয়ে খুব বেশি চিন্তা করছে না, এবং তারা যেহেতু আদালতের কাঠগড়ায় আছেন, খুব একটা প্রতিক্রিয়া হয়তো হবে না। ভারত হয়তো সেটাকে সেইভাবে চিন্তা করে থাকে। কেন চিন্তা করতে পারে সেটা? বাংলাদেশের পক্ষ থেকে তো বলে দিচ্ছে, মানে দীনেশ ত্রিবেদী তার আগে এসছেন, তাকে তখন বলা হয়েছে, তার আগেও বলা হয়েছে, ডক্টর ইউনূসের সময় থেকে বলা হচ্ছে যে তিনি যেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারেন। সেটি না হয় পাত্তা দিল না, কারণ সেই সরকারকে তারা খুব আমলে নিত না। কিন্তু তারেক রহমানের সরকার আসবার পরও দফায় দফায় বলা হলো, জানানো হলো, বৈঠক করে জানানো হলো, তারপরেও কেন মানে আসলে তারা এটা বুঝলো? এটা আমি সরকারের কাজের ধরন হিসেবে সাধারণভাবে বলছি কথাটা। সরকারের মধ্যে হুইলস উইদিন হুইল থাকে, কাজেই সেখানে কোন হুইলের কোন জায়গাটা বেশি ইনফ্লুয়েন্স করে সেটা সবসময় যে বলা যায় তা না। এখন যখন প্রতিক্রিয়া শুরু হয় তখন দেখা যায় সেগুলো একটা কোঅর্ডিনেশনের মধ্যে আসে। এটা হয়তো ভেবেছি এটা খুব একটা কিছু হবে না, কিন্তু তারপরে বাংলাদেশের দিক থেকে রিয়াকশনটা ওয়াজ ভেরি স্ট্রং, আনইউজুয়ালি স্ট্রং আমি বলবো। এবং তারপরেই কিন্তু লক্ষ্য করবেন যে ভারতের দিক থেকে উদ্যোগটা একটু বেশি দেখা যাচ্ছে। তাদের রয়েস ঢাকা এসেছিলেন, তিনিও
প্রাইম মিনিস্টার অ্যাডভাইজারের সাথে কথা বললেন, হাই কমিশনার মহোদয় কথা বললেন, তিনি গিয়ে আবার ওই দিনই দিল্লিতে ফেরত গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। তার অর্থ হচ্ছে যে তারা বেশ উদ্যোগী হয়ে চেষ্টা করছে এখন দিল্লিতে যাতে ব্রিক্স সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী যান তার জন্য। এখন এখানে ইস্যুটা আসবে, দুই পক্ষেরই তো এখন প্রায়োরিটিজ আছে। এখন এই প্রায়োরিটিজ মধ্যে ভারতের কিছু প্রায়োরিটিজ আছে, আমাদের কিছু প্রায়োরিটিজ আছে। এই প্রায়োরিটিস গুলোতে আমরা কে কার কতটা কাছাকাছি আমরা থাকবো তার উপর নির্ধারিত হবে এই ভিজিটে প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন। আমার কাছে মনে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নে একটু আলাদা করে কথা বলতে চাই। প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না, গেলে কি হবে আর না গেলে কি হবে, সেটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু এই যে ভারতের প্রায়োরিটি এবং আমাদের প্রায়োরিটির কথা বলছেন, ভারতের প্রায়োরিটিতে কেন মানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত তিনি শেখ হাসিনা সেখানে আশ্রয়ে আছেন, তার সংবাদ সম্মেলনটা কেন প্রায়োরিটির মধ্যে পড়লো? মানে এটা তো না করতেই দিতে পারত। সম্মেলন না, সংবাদ সম্মেলন শুধু না, এর ফলে দুই দেশের মধ্যে যে টেনশনটা তৈরি হলো, বাংলাদেশ সরকারের জন্য নিশ্চিতভাবে এটা একটা এক ধরনের, এমনিতেই গভর্নমেন্ট এখন অনেকগুলো ক্রাইসিস হ্যান্ডেল করতে হচ্ছে। আপনি ইকোনমিক ক্রাইসিস আছে, এর মধ্যে এনার্জি ক্রাইসিস নতুন করে তৈরি হয়েছে, এর মধ্যে আবার আরেকটা এরকম ক্রাইসিস নিয়ে গভর্নমেন্টের জন্য তো একটা ডিসিশন পয়েন্ট। সবাই পলিটিক্যাল পার্টিগুলো নানান কথা বলছে, পাবলিকের মধ্যে এক ধরনের কথাবার্তা হচ্ছে মিডিয়াতে, এবং ভারতেও কিন্তু লক্ষ্য করবেন ভারতের মিডিয়াগুলোও কিন্তু এখন তারা একটা কথা বলার চেষ্টা করছে, তারা উপলব্ধি করছে যে ভারত বাংলাদেশের সম্পর্কটা এখানে প্রাধান্য পাওয়া উচিত। আমি ভারতের অনেকগুলো মেইন স্ট্রিম মিডিয়া দেখে কথাটা বলছি। তো কাজে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের ভেতর বাংলাদেশ সরকারের তো পলিটিক্স আছে, তাকেও তো একটা আইডিয়াটা সেল করতে হবে যে কেন প্রধানমন্ত্রী ভারতে যাবেন। আমরা ভুলে গেলে চলবে না যে 24-এর রেশ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। 24-এর রেশ বাংলাদেশে এখনো আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই সমাজে আছে, আর আইনি প্রক্রিয়া চলমান। তো কাজে এইগুলোর একটা ইম্প্যাক্ট তো এখানে আছে, এবং যখনই 5 তারিখে ঘটনাবলীটা হয়েছে তখন এই সবগুলো ইস্যু সামনে চলে এসছে। তখন নতুন করে আবার লোকজন ভাবা শুরু করেছে, কি ঘটেছিল সেগুলো আবার স্মৃতিতে নিয়ে আসবার চেষ্টা করেছে, এবং সেগুলো সবগুলোই সরকারের জন্য ইন এ ওয়ে কনস্ট্রেনিং ফ্যাক্টর বলতে পারেন, এবং সরকারের জন্য তার নীতিগত সীমাবদ্ধতা তৈরিও করে থাকতে পারে। আমি জানি না, আমি বাইরে থেকে বলছি। মানে এটাই কি কারণ যে মানে বাংলাদেশ সরকার এত তখনও মানে ভারত সিরিয়াসলি না নিক বা বুঝতে না পারো, কিন্তু বাংলাদেশ সরকারকে খুবই তৎপর মনে হয়েছে যেন কোনোভাবেই শেখ হাসিনা সেখানে কথা বলতে না পারেন। এটি মানে এটাই কি কারণ যে এই 24-এর স্মৃতি আবার মানে আবার সবার মাথা চালা দিয়ে উঠবে, এরকমই এটাই কি একটা কারণ ছিল, নাকি আরো কি কারণ থাকতে পারে? মানে কথা বললে শেখ হাসিনা কথা বললে ধরেন কি সমস্যা, এবং এত তৎপরতা অনেক কিছু বাইরে, মানে এটাকে প্রায়োরিটি দিয়ে সরকার এত তৎপরতা চালালো, সেটি ব্যর্থই হবে বলতে হবে, সেটি কোনো কাজে আসলো না। মানে শেখ হাসিনা কথা বললে কি ক্ষতি হলো? তিনি যে বললেন তাতে আসলে ক্ষতি কি হলো? না, ক্ষতি সেটা আমি তো বললাম আপনাকে, যে এখানে এক ধরনের মানসিক অস্থিরতা তৈরি হয়। এই 24 এখনো পর্যন্ত 24-এর রেসটা যেটা আছে আমি যেটা বলছি, এবং এই রেসটা শুধুমাত্র যে মনস্তাত্ত্বিক রেস তাও নয়, সরকারের একটা রাজনীতি আছে, এবং সেই 24 যারা ধারণ করে 24-কে নিয়ে যারা কথা বলছে, এখনো যারা কথা বলছে, সরকারের তাদের সাথে পলিটিক্যাল এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের ব্যাপারটা আছে। কাজে সরকারের জন্য এটা ধরনের একটা চাপ তৈরি করছে, এবং সেই চাপের কারণে আমার ধারণা সরকারের দিক থেকে রিয়াকশনটা খুব স্ট্রং হয়েছে। এবং আমার মনে হয়, আমি আন্দাজ করছি বাকি থেকে, যে এখনো পর্যন্ত সেই জায়গাটাতে সরকার শক্ত অবস্থানই আছে। হ্যাঁ, যদি একটা পলিটিক্যাল সমীকরণ আছে, হ্যাঁ অ্যাগ্রিমেন্ট, মানে তাদের সাথেও একটা বোঝাপড়ার ব্যাপার আছে যারা 24-এর বিষয়টাকে ধারণ করে রাজনীতি করছে বা সেটি কেন্দ্রিক রাজনীতি করছে, সেই জায়গা থেকে সরকার, তাহলে সরকারের এখন ইমেজটা কি হলো? যে সরকার আসলে চেষ্টা করেছিল কিন্তু সরকার সেটা থামাতে পারে নাই, এটা এই ইমেজটা কেমন সরকারের জন্য? এখানে আমার ধারণা সরকারের উপর মানুষ দোষ না দিয়ে দোষটা বরঞ্চ ভারতের কাঁধেই যাচ্ছে। ভারতকেই, কারণ 24-এর সাথে ভারতের যুক্ততা আছে, এটা আমাদের মনে রাখা ভালো। কাজেই 24-এর সাথে যেহেতু ভারতের যুক্ততাটা আছে, কাজেই এখন যখন এই ঘটনাটা ঘটেছে তখন মানুষ কিন্তু সরকারের চাইতে ভারতের দিকে ইঙ্গিত করছে বেশি করে। কাজেই এই জায়গাটায় আমার দেখা অনুযায়ী সরকারের সমালোচনা লোকেরা খুব করছে না, বরঞ্চ ভারতের সমালোচনাটা বেশি, যে ভারত এটা দিয়ে বাংলাদেশের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে। এই ধারণাটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে মানে হ্যাঁ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন যে ভারত হাসিনা কার্ড খেলছে, এভাবে সম্পর্ক রাখা যায় না, তার বক্তব্য। ভারত হাসিনা কার্ড খেলছে, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যায়ন কি? আর ভারতের যদি হাসিনা কার্ড থাকে, বাংলাদেশেরও কি কোনো কার্ড আছে কিনা? আছে, সে তো কার্ড, সবারই কার্ড আছে। কার্ড তো আর মানে থাকা, কার্ড ক্রিয়েটও করা। কাজে আপনার
স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, আমি তো বললাম যে এরকম একটা ধারণা বাংলাদেশে তৈরি হচ্ছে যে ভারত আমাদের উপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে, পুশিন ইত্যাদি ইত্যাদি সময় থেকে শুরু করে এই 5ই অগাস্টের ঘটনাবলী পর্যন্ত মনে করা হচ্ছে যে এক ধরনের চাপ দিয়ে যাচ্ছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমার কাছে তো সব তথ্য নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হয়তো সব তথ্য আছে, সেই ভিত্তিতে তিনি মন্তব্যটা করেছেন। তবে তার মন্তব্যটা যে জন আকাঙ্ক্ষা বা জনমতের খুব বাইরে, সেটা আমি মনে করছি না। মোটামুটি জনমতকে প্রতিফলিত করছে, এটা বড় অংশের মতামতকে প্রতিফলিত করছে। এই যে 24-এর সাথে ভারতের সম্পৃক্ততা আছে, এই সম্পৃক্ততার আসলে কি লেভেলের সম্পৃক্ততা বা কোন পর্যায়ের সম্পৃক্ততা বলেন আপনি? কেমন সম্পৃক্ততা? আমরা জানি, আমরা 2014 সালে তো চোখেই দেখেছি, এটা তো দূরে যাওয়ার দরকার নেই। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে বসে রাজনৈতিক নেতাদের সাথে দেন দরবার করে নির্বাচনে কিভাবে নির্বাচনকে বিশেষ একটা পক্ষের দিকে নিয়ে যাওয়া যায় তা তদবির করেছেন। বাংলাদেশের লোকজন গুম হয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে বা ভারতে ঠেলে দেওয়া হয়েছে, এইগুলি তো জানি। কাজে এটা নিয়ে আমার মনে বেশি কথা না বলা এইভাবে, এটা সকলের কাছে খুব স্পষ্ট। এবং কিন্তু এই এই যে কারণেই গুম হয়ে ভারতে আশ্রয় নিয়েছে বা ভারতে ঠেলে দেওয়া হয়েছে, সেখান থেকেও তো তারা রাজনীতি করতে পেরেছে। না, সবাই করেননি। আপনি, দেয়ার আর পিপল যারা তো ওখানে হাওয়া হয়ে গিয়েছিল, পরবর্তীতে তারা বাংলাদেশে চলে এরকম এসেছে। অনেকেই আছেন। আমি বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, সালাউদ্দিন আহমেদের কথা। সেটা আছে। তিনি তখন ওখানে যখন ছিলেন তখন কোনো রাজনীতি করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি অন্তত এখানে দেখিনি সেটা। হ্যাঁ, মানে এখন তো জানতে পারছি, এখন যারা আসলে মানে 24-এর রাজনীতি ধারণ করে আছেন তারা বলছেন যে তিনি সেখান থেকে নির্দেশনা দিতেন বা সেখান থেকে তার কথাবার্তা বলতেন, মিটিং করতেন ভারত থেকে, শিলং থেকে, এই বিষয়গুলো আসছে। কিন্তু আমি আসলে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা প্রসঙ্গ, তিনি একটা জায়গায় বলছিলেন, আপনার কাছেও একটু এই বিষয়ে একটু শুনি, যে এরকম ধারণার বিষয়ে আপনার অবস্থান বা বক্তব্য কি। যে তিনি বলছেন যে জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও লন্ডনে ছিলেন, তিনিও তখন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে লন্ডনে ছিলেন, তারও গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা ছিল এবং তিনিও রাজনীতি করবেন না এরকম একটা বার্তা ছিল। সেখান থেকে রাজনীতি করেছেন, সভা সমাবেশও সেখানে তিনি করেছেন, দলীয় তৎপরতা চালাচ্ছেন, গণমাধ্যমে এত সক্রিয় তিনি কখনোই ছিলেন না, কিন্তু সব কিছুই দেশে বিদেশে সব রাজনীতিগুলোই তিনি করেছেন। এখন যদি শেখ হাসিনা করে তাতে সমস্যা কি? একটা আলোচনা এখানে ছিল। একটা আইনি ব্যাখ্যা আছে। রুমিন ফারহানা নিজে আইন চর্চা করেন, আইনজীবী উনি। আইনের একটা দিক আছে, সেটা আছে একটা। রাজনীতির মাঠ পর্যায়ে রাজনীতির আরেকটা বিষয় আছে। যে তিনি যেটা বলেছেন সেটা, হ্যাঁ, এখানে আইনগত ভাবে যেমন কোনো পত্রপত্রিকা তার খবর আমরা তখন দেখিনি। আইনি ভাবে যেহেতু এটা বিধিনিষেধ ছিল, কাজে সেটা তারা এখানে ছাপায়নি। কিন্তু অনলাইনে তিনি অনলাইনে কথা বলেছেন, তার নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। তো সেটা এখনো আমি যদি বলেন আপনি, তখনকার প্রেক্ষাপটে আইনি অবস্থা ছিল, এখনকার প্রেক্ষাপটে আরেকটা আইনি অবস্থা আছে। বা এর পেছনে এছাড়া রাজনীতিও তো আছে। তো রাজনীতিটা তো আর রাজনীতিবিদরা করেন, তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে তারা করে। কাজে সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ আমার সেই সক্ষমতা নাই, আমি রাজনীতির লোক নই। কিন্তু আমি আইনের কথাটা বললাম, সেটাই বললাম যে তখনও বিধিনিষেধ ছিল, এখনো বিধিনিষেধ আছে। জি, জি। এই যে আপনি বললেন যে রয়ের প্রধান পড়ার জন্য তিনি আছেন, তিনি বাংলাদেশ সফর করছেন। তিনি এই মুহূর্তে কেন? এটা কি সেই সম্পর্কের বরফ গলানোর জন্য গোয়েন্দা পর্যায় থেকেও আসছেন, নাকি আসলে আরো কোনো কিছু আছে? সেটা তো ভাই আমার পক্ষে, আমি যদি অতটা জানতাম আমি ভিতরে থাকলে বলতে পারতাম, কিন্তু আমি যেটা আন্দাজ করতে পারি বাইরে থেকে, তিনি হয়তো আমি বলছি যে একটা কদিন আগে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনিও কিন্তু ভারতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী যিনি উপদেষ্টা তিনিও গিয়েছিলেন। তো এটা হয়তো পাল্টা সফর হতে পারে, কিন্তু যেহেতু কনটেক্সটটা এখন এরকম, একটা ব্রিক্স সম্মেলনের দাওয়াত আছে, সেখানে যাবার জন্য খানিকটা পারসুয়েট করার বিষয় থাকে, সেটাও একেবারে আলোচনার বাইরে ফেলে দেওয়া যাবে বলে মনে হয়। কাজেই, কারণ তাদেরও কথার গুরুত্ব নীতি নির্ধারণী পর্যায়ে যথেষ্ট আছে। এটা আমি যেহেতু কাজ করেছি আমি আপনাকে বলতে পারি। কারণ সেই জায়গায় তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলেছেন, এই কথাটা যে শুধুমাত্র মানে প্লেজেন্ট্রিজ এক্সচেঞ্জ তা মনে করার কোনো কারণ নাই। সেখানে যদি ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ উপাদান থেকে থাকে, মনে করা যেতে পারে সেই উপাদানও এই আলোচনায় উপস্থিত থেকে থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে বিভিন্ন সময় যখন সংবাদ সম্মেলন করেছেন, তার কথায় শোনা গেছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে যোগাযোগ, যেটি 5ই আগস্ট পরবর্তী বেড়েছে, সেই বিষয়টিতে তারা নজর রাখছে। তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন যাচ্ছেন, এই যে সম্পর্ক বা যোগাযোগ, তারা এই বিষয়টিতে নজর রাখছেন। মানে এই নজর রাখাটা কেমন? আসলে এই নজর রাখার বার্তাটা কেমন? কারা নজর রাখছে? ভারত নজর রাখছে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে যোগাযোগ বেড়েছে। সবার সাথে ইন্টেলিজেন্স এজেন্সি গুলো কাজই তো থাকে।
তারা শুধু এই দেশের না, বন্ধু দেশের উপরও তারা নজরদারি। তো কাজেই আপনি মনে করিয়ে দিই, জার্মানির অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোন হ্যাক করেছিল, মনে আছে আপনার কত কয়েক বছর আগের বন্ধু, তারা তো মিত্র। তো সেখানেও তো একটা দেশের চ্যান্সেলরের মোবাইল ফোনে তার বন্ধু রাষ্ট্র তার কথা শুনবার জন্য ওখানে উপস্থিত থেকেছে। তো কাজেই আপনি যার যেখানে স্বার্থ আছে সে তার প্রতি তার নজর থাকবে, সে তার সাথে কি করছে না করছে এটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে। এটাকে আমি খুব অস্বাভাবিক কোনো বিষয় বলে মনে করি না। কাজে এটা কিন্তু এই যে মানে অস্বাভাবিক বিষয় বলে মনে করি, মানে যখন ধরেন অ্যাঞ্জেলা মার্কেলের ফোন যখন হ্যাক করছে বা শুনছে গোপনে আড়ি পাতা, সেই বিষয়টি তারা বলে কয়ে করছে না, কিন্তু এখানে আবার বলে দিচ্ছে যে আমরা নজর রাখছি। মানে এই যে আমি বলছি আমিও কিন্তু সজাগ আছি, তুমি একটু সজাগ সাবধান থেকো। আচ্ছা এরকম কিছু থাকবে হয়তো। এই যে মাঝখানে আবার এর মধ্যে ভারতের বিষয় নিয়ে কথা বলছি, মার্কিনীদের সাথে অনেক বিষয় আসা আছে, এবং আমরা আগে একটা কথা শুনতাম, বলতাম যে ভারতের লেন্স দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে। এখন সেই লেন্স কীরকম হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের সাথে সম্পর্ক ভারত, কারণ মাঝখানে আরও একটা ঘটনা ঘটলো, দীনেশ ত্রিবেদী যখন মানে সার্জিও গোর, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত, দক্ষিণ এশীয় বিশেষ দূত, তিনি যখন বাংলাদেশ সফর করলেন, তার মধ্যে সূচির বাইরে গিয়ে তিনি দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করলেন, এবং সেখানে যে কী কথাবার্তা হলো সেটি খুব জানা গেল না। এইটা একটা খুব একটু এক্সেপশনাল ঘটনাই বটে। ফলে এখন বাংলাদেশ নিয়ে তাদের মধ্যেও কি কিছু হচ্ছে, ভারত যুক্তরাষ্ট্র? এখানে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি যেটুকু পর্যবেক্ষণ করছি বা যেটুকু দেখি বুঝি, তাতে আমার মনে হয় যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশ নিয়ে আগেও মতের পার্থক্য ছিল, এবং সেটা আমরা জানি 2018 সাল থেকে 14 সাল থেকে ইনফ্যাক্ট, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন, তিনি নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয় তার জন্য তিনি ইন্ডিয়াতে গিয়ে দেন দরবার করেছেন, তাতে কোনো কাজ হয়নি। কারণ তখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রায় এক দৃষ্টিতে দেখত। আমার ব্যক্তিগত ধারণা যে 2018 সালের পর থেকে সেইটা দুইভাবে দেখার চেষ্টা করেছে, যে কারণে ভারতের সাথে এটা নিয়ে একটা টেনশনও মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল। 24 সালের পরে আমার মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী, কিন্তু এই আগ্রহের জায়গাটার সীমাবদ্ধতাটা থাকবে যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বা রিজিওনাল প্রায়োরিটিগুলো যেগুলো আছে সেগুলোর কতটা কোথায় অবস্থান করছে তার উপর। তবে সেই জায়গাতে আমার ধারণা যে এই যোগাযোগগুলো সেই বিষয়টাও এর সাথে জড়িয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল বা ইন্ডিপেন্ডেন্টলি রিলেশনশিপ রাখতে আগ্রহী বলে আমার মনে হচ্ছে। যেহেতু বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হচ্ছে, যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্কে এক ধরনের টেনশন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আগেও করেছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্র দুই পক্ষকে কাছাকাছি নিয়ে আসবার জন্য তারা চেষ্টা করছে যাতে পরিবেশের শান্তিপূর্ণ থাকে, আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা নির্বিঘ্ন থাকে। কিন্তু এখন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট যোগাযোগ রাখছে বলছেন। ধরেন গণ অভ্যুত্থান বাংলাদেশ তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে আলোচিত, এবং সব পক্ষই, মানে অভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে সব পক্ষই এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছে। ইদানিং তো ফরহাদ মাজহার ওনার বক্তব্যের পরে আরও বেশি আলোচনা হচ্ছে, যুক্তরাষ্ট্রও বলেছে তাদের তৎপরতা ছিল এখানে, সেই বিষয়টা তাদেরও বিভিন্ন খোদ প্রেসিডেন্ট থেকে আসছে, এবং যিনি পরাজিত হয়ে গেলেন, মানে পতিত হয়ে গেলেন, শেখ হাসিনা, তিনিও বলেছেন। মানে পক্ষগুলোর সব পক্ষ থেকে কোনো না কোনো অংশ থেকে এই আলোচনাটা আছে যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এর মধ্যে, বা তাকে পিটার হাসের রিয়াল হিরো হিসেবে আখ্যায়িত করা। এখন আসলে তারা যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ স্বার্থ এখন এখানে যোগ হয়েছে কিনা, বা বিশেষ কোনো চাহিদা যোগ হয়েছে কিনা, এর মধ্যে মার্কিন চুক্তিটাও হয়ে গেল, সেটিও খুব আলোচনা হলো, যে এবং সেটিও একরকম প্রথম গোপনে গোপনে হয়ে গেল, পরে এসে প্রকাশ্য হলো, যখন আসলে আর কিছু তার প্রকাশ হওয়ার পরে আর আলোচনা নাই। তাদের কোনো বিশেষ স্বার্থ, বিশেষ চাহিদা তৈরি হয়েছে কিনা। মাঝখানে এটাও বলে রাখি, নজিরবিহীনভাবে আমেরিকা ককাস হয়ে গেল পার্লামেন্টে, এই ঘটনাগুলো ঘটলো, কোনো বিশেষ স্বার্থ আছে? ঠিক যাবেন, আমাদেরও ককাস আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কংগ্রেসে, বাংলাদেশ ককাসে হচ্ছে, এটা আমরা জানি না বলে আমাদের কাছে বাংলাদেশে নজিরবিহীন হতে পারে, বাংলাদেশে আগে হয়নি বলে এখন হবে না সেটা কোনো কথা না, এই ধরনের ককাস হতে পারে। আপনি যেটা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তো প্রকাশ্যেই ভিসা বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশে, মনে আছে সেটা? কাজে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের অবস্থান কি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তাদের অবস্থান কি, তারা প্রকাশ্যে এগুলি বলেছেন, নীতিগত অবস্থান তারা ঘোষণা করেছে। এখন যদি আপনি বলেন সেটা বাংলাদেশে এখন এই পার্টিকুলারলি যেটাকে বলে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল টেরিফ, এটা ফেব্রুয়ারিতে হলো, তারপরে একটা তারা আমার ধারণা
বিশেষভাবে আগ্রহী বাংলাদেশে অর্থনৈতিকভাবে তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য, কারণ তার ভিত্তিতে হচ্ছে ওই এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, সেটা নিয়ে তারা আগ্রহী। বাংলাদেশে সামরিক বিষয়গুলো নিয়ে তারা আগ্রহী, কারণ বাংলাদেশ তো সেই শেখ হাসিনার আমল থেকেই ডাইভার্সিফিকেশন অফ প্রকিউরমেন্ট, এটা তো অনেকদিন ধরে আলোচনা, এক দশকের উপর ধরে আছে। তো তাই সেই সুযোগটা তারা কেন নেবে? বাংলাদেশ চীনের উপর ডিপেন্ডেন্ট ছিল, এখন অন্যদিকে ডাইভার্সিফাই করছে, তুরস্কে যাচ্ছে, পাকিস্তানের সাথে কথাবার্তা হচ্ছে, ভারতের কাছ থেকেও কিছু আমরা নিয়েছি। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করছে যে আমিও সেটা জায়গায় যাই না। প্লাস তাদের যে বৈশ্বিক প্রায়োরিটিটা আছে, চীনের সাথে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানেও আমরা কিন্তু উপস্থিত। আমরা তাদের পক্ষে আছি কিনা সেটা বলছি না, আমরা উপস্থিত আছি। এবং সেই ক্ষেত্রে তারা যদি বাংলাদেশের কাছে পায়, তাহলে তারা সেই চেষ্টা করবে। এবং সেটা প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিনন্দন মানে পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে, তার প্রথম ইস্যুটা হচ্ছে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি। তারা ইন্ডো প্যাসিফিক দিয়ে দেখে বাংলাদেশ। আমি যদি বাংলাদেশকে মনে করি যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র আমরা বাইল্যাটারাল দেখছি, তা কিন্তু পুরো চেহারাটা আসবে না, এটা 2-3টা ফিল্টার হয়ে আসে। তো ফিল্টারগুলো, সে বড় ফিল্টারটা হচ্ছে ইন্ডো প্যাসিফিক। ইন্ডো প্যাসিফিকে চায়না ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন চায়নার সাথে আমাদের সম্পর্ক কি, সেটাও কিন্তু মার্কিন আগ্রহের ব্যাপার, একইভাবে ভারতেরও আগ্রহ। কাজে এই সবগুলো বিষয়কে মাথায় রাখলে আমরা বুঝতে পারবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গাটা কোথায়, এবং সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব আমরা কতটা যাব কি যাব। এই সিদ্ধান্তটাকে ইন্ডিপেন্ডেন্টলি নেওয়া যাচ্ছে, মানে সিদ্ধান্তের উপরে চাপ কিরকম? ধরেন প্রফেসর আনু মোহাম্মদ তিনি বলছেন যে প্রধানমন্ত্রী, আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আর দেশ চালাবে মানে ট্রাম্প প্রশাসন এই মার্কিন চুক্তিকে কেন্দ্র করে, তার এটা একটু বেশ কদিন আগের কথা। বা ধরেন এতদিন আমরা শুনেছি আমরা ভারতের দাসে পরিণত হয়েছিলাম, এখন অনেকে বলছেন আমরা মার্কিন বলয়ে ঢুকে যাচ্ছি বা দাসত্ব তৈরি হচ্ছে, সেখানে আবার নতুন কিছু, মানে এই জন্যই জিজ্ঞাসা করছি, ইন্ডিপেন্ডেন্ট কি আমরা সিদ্ধান্ত নিতে পারছি? আসলে আমরা নিশ্চয়ই পারি, আমরা নিতে পারি। এবং তারা যেটা বলছে বাংলাদেশ ফার্স্ট, তার মূল সুরটাই তো হচ্ছে যে আমার স্বার্থের আলোকে যার সাথে যেই ধরনের সম্পর্কের প্রয়োজন আমি সেই সম্পর্ক বজায় রাখবো। এখানে ধরেন এখন আমার মার্কিন যুক্তরাষ্ট্র, আমার এখন এনার্জি ক্রাইসিস, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আপনাকে এলএনজি দিচ্ছি, কথার কথা আমি বলছি, কাতার থেকে তো আনতে পারছি না, এখন সেখানে গালফ ওয়ারের কারণে সেটা বন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে এনার্জি দিলে তার সাথে আমার কোলাবোরেশন তো অটোমেটিক্যালি ডেভেলপ করছে। তো কাজেই অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের প্রয়োজনের নিরিখে যদি আমি সেটা করি, সেটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন যে এটা চাপ, আবার ব্যাখ্যা করতে পারেন আমার প্রয়োজন, এবং সেটা যার যেভাবে ব্যাখ্যা করার প্রয়োজন আছে সেটা। এবং বাংলাদেশ কেন, আমি ভারতের কথাই বলছি, ভারতের মতো দেশে কিন্তু এখনকার বৈশ্বিক প্রেক্ষাপটে তারা অনেক ক্ষেত্রেই ভালনারেবিলিটি তাদের আছে, আমাদের আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে। প্রেসিডেন্ট ট্রাম্প ওই যে ইরান যুদ্ধ করছে, সে ইজ অলসো ভালনারেবল আগামী নির্বাচনের প্রেক্ষাপটে, মিড টার্মের জন্য, এবং সেই কারণেই চেষ্টা করছেন হরমুজটাকে খোলার জন্য ইরানকে রাজি করানো যায় কিনা। তো কাজেই এটাকে আপনি চাপ বলতে পারেন, এটাকে আপনি আমার প্রয়োজন বলতে পারেন, যেভাবে ব্যাখ্যা বিভিন্নভাবে করা যাবে। কিন্তু আমরা আমাদের এখনকার প্রেক্ষাপটে অর্থনীতিটাকে চাঙ্গা করা দরকার, আমার বিনিয়োগ দরকার আমার এখানে, এবং সেটা যেভাবে আমি পাবো, যাদের কাছ থেকে পাবো, সে তাদের সাথে আমাকে কাজ করতে। এবং হ্যাঁ, আপনি যদি বলেন আমি আমার সক্ষমতা অনুযায়ী আমি হয়তো যদি দক্ষতায় এটাকে রূপান্তরিত করতে পারি, এটা ভালো, কিন্তু আমরা তো সব জায়গায় সক্ষম নই, এটা আমাদেরকে মানতে হবে। ফলে ওভাবে বলবার কোনো সুযোগ নেই যেভাবে আসলে প্রফেসর আনু মোহাম্মদরা বলছেন, আপনি কি তাই মনে? ওনার ব্যক্তিগত মত হতে পারে, অনেকেরই তার ব্যক্তিগত, সেটা সেই মতকে আমরা সম্মান করি, কিন্তু সেটাই যে বাস্তবতা। কারণ পলিটিক্স অ্যান্ড পলিসি দুইটা জিনিস আলাদা। পলিটিক্সে আপনি আপনি যখন বলবেন আপনি যে কোনো কথাই বলতে পারেন, কারণ এটার কোনো দায় দায়িত্ব আপনার না। কিন্তু আপনি যখন পলিসি করবেন তখন আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। তো কাজেই পলিটিক্স যে কোনো স্পেকট্রামের যে কোনো জায়গায় থাকতে পারে, পলিসি যখন করে তখন আপনাকে বাই ডেফিনেশন আপনাকে মাঝামাঝি এসে যেতেই হবে। সেই জন্যই এখন পলিসি প্রায়োরিটি যখন আসে তখন আপনাকে আপনার প্রয়োজন যেটা, যার সাথে গিয়ে আপনার প্রয়োজন মেটানো যাবে, তার সাথে আপনার কাজ করতে হবে। হয়তো পছন্দ হতে পারে আর পছন্দ নাও। আবারও একটু আসি ভারত বাংলাদেশের সেই জায়গায়, আপনি বলছিলেন যে সামনে ব্রিক্স সম্মেলনে যে আমন্ত্রণ জানানো, সেখানে ইতোমধ্যে কিছু কথা চাউর হয়েছে, গুঞ্জন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যাবেন না সেই সফরে, মানে এটারই একটা রিয়াকশন, যে কড়া প্রতিবাদ তারই একটা রিয়াকশন। যদিও সরকারের পক্ষ থেকে এরকম কোনো স্পষ্ট করে জানানো হয় না যে তিনি যাবেন নাকি যাবেন না, কিছুই জানানো হয় নাই। আপনি মানে এটাও আপনার কাছে প্রশ্ন যে তিনি গেলে কি হবে, না গেলে কি হবে, বা কোনটা উচিত হবে? কঠিন প্রশ্ন করলেন। আমার এই সিদ্ধান্তের উপর আমার কোনোই আমি যোগাযোগ নাই, সেই প্রেক্ষাপট থেকে বলি। আমি যেহেতু কূটনীতির মানুষ, এই জগতে অনেকদিন সুযোগ হয়েছিল,
আমি মনে করি যে ধরেন যদি আমার কোনো চ্যালেঞ্জ থাকে, আমার যদি কোনো বিষয় থাকে যে বিষয়ে আমার বক্তব্যটাকে পৃষ্ঠভাবে উপস্থাপন করা দরকার, তাহলে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের যোগাযোগ বা আলোচনার কোনো বিকল্প নেই। আমি আমি পছন্দের কথা বলতে পারবো, অপছন্দের কথা বলতে পারবো। আর ভারত বাংলাদেশ সম্পর্ক এখন যেই জায়গায় আছে, সেখানেও আমার মনে হয় যে সর্বোচ্চ পলিটিক্যাল লেভেলের ডিসিশন ছাড়া এই আমাদের এই বর্তমান যে স্থবিরতা থেকে বেরোনো কঠিন হবে। কাজে সেই বিবেচনায় ব্রিক্স সম্মেলনটা উপলক্ষ হলেও সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সর্ব রাজনৈতিক পর্যায়ের সর্বত্র নীতি নির্ধারকরা যদি বসেন, আলাপ আলোচনা করেন, তাহলে যার যেটা প্রায়োরিটি, সেই প্রায়োরিটিটা তারা সুস্পষ্টভাবে একে অপরের সাথে। কিন্তু আপনি আবার ওই যে বলছিলেন না যে দেশের রাজনৈতিক একটা সমীকরণ আছে, ভারত বিরোধিতার জায়গা আছে, 24কে ধারণ করে যারা আসলে রাজনীতিটা মূলত ওইটার মানে 24কে বেস করে যারা রাজনীতি করছে, তারা আসলে ওই চাপ দেবার জন্য একটা তাদের পক্ষ থেকেও একটা বার্তা ছিল। ফলে তারা এখানেও চাপ দেবে কিনা যে প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না, এবং তারও একটা প্রভাব থাকবে কিনা। থাকতেই পারে। যিনি প্রধানমন্ত্রী হন তাকে তো এই উপলব্ধিটা নিয়েই নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। যিনি প্রধানমন্ত্রী তিনি তো দেশের রাজনৈতিক 1 নম্বর ব্যক্তি, এবং তিনি আবার নীতি নির্ধারণের ক্ষেত্রে তিনি 1 নম্বর ব্যক্তি। কাজে তিনি যখন নীতি নির্ধারণ করবেন তখন তার রাজনৈতিক বাতাবরণটা তিনি নিশ্চয়ই মনে রাখবেন। কিন্তু আমি যেটা বলছি যে আপনার যদি কোনো বিষয়ে সুস্পষ্টতা প্রয়োজন হয়, তাহলে আপনি সেটাকে এটা ব্যক্ত করেন বা এটা সম্পর্কে একটা কমন গ্রাউন্ড একটা জায়গায় আসবেন, সেটা আলোচনা ছাড়া তো আর কোনো ব্যবস্থা নাই। তো সেই প্রেক্ষাপট থেকে আমি বলছি যে এই ডায়ালগ, এই কনভারসেশনটা ফেস টু ফেস হওয়ার কোনো বিকল্প নেই। সেই জায়গায় আমার বিবেচনায় গেলে এটা এই সুযোগটা হয়তো নেওয়া সম্ভব হতে পারে। হবে কিনা আমি জানি না, কিন্তু আমি আন্দাজ করি। কিন্তু ধরেন আচ্ছা, যদি না যায় তাহলে টেনশনটা বাড়বে, না যায় যদি টেনশনটা বাড়বে, তখন আপনাকে ভারতীয় দিক থেকে ভারত সেটাকে তাদের মতো করে ব্যাখ্যা করবে, তারা আরেকটু হার্ড লাইনে যেতে চেষ্টা করবে, আমাদেরও হার্ড লাইনে যাওয়ার চেষ্টা করবে। তো কাজেই তাতে করে আমি মনে করি সেটা নির্দেশে কারোর জন্যই মঙ্গল হবে। কিন্তু এর মধ্যে ধরেন সেই যে হাসিনা কার্ড, সেই বিষয়টা তো রয়েই গেছে সামনে। ধরেন আরও তারা বলে রেখেছে, শেখ হাসিনা ঘোষণা দিয়ে রেখেছেন যে ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। এর মধ্যে রাজনৈতিক তৎপরতাও তারা চালাচ্ছেন। 5ই আগস্টের পরেও নানান রকম তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ, সেরকম কথাবার্তা শোনা গেছে, বা তাদের রাজনৈতিক তৎপরতা তারা চালিয়ে যাচ্ছেন। ফলে 5ই আগস্টে যে থেমে গেল তা তো না, এরকম তো চলছে। এ সত্ত্বেও মানে এটি আবার কোনো নতুন মানে এই বাধাটাই চলমান থাকবে কিনা, এই শেখ হাসিনার কার্ডটা কি হবে আর কি, সেটা আমার প্রশ্ন। বলা মুশকিল, কারণ এখানে তো বললাম যে অনেক শক্তি আছে যারা এটাকে কাজে লাগাতে চেষ্টা করে, এবং সেই ক্ষেত্রে শক্ত অবস্থান তৈরি হবে। জনগণের একটা বড় অংশ আছে যাদের একটা অবস্থান আছে। কাজেই সে জায়গায় উত্তেজনা বাড়বার একটা আশঙ্কা থাকে। সরকারের দিক থেকে সরকার হার্ডলাইনে যাবে একটু, কাজে এগুলো আমি মনে করি যে এটা আমাদের জন্য ভালো না, এবং সেটা আমরা স্থিতিশীল না থাকলে এটা ভারতের জন্যও ভালো কথা না। আমরা প্রতিদিন হ্যাঁ, মানে সময় তো আর খুব বেশি দিন নাই, আর 4-5 মাস আছে ডিসেম্বর আসতে। বা তার মধ্যে যদি শেখ হাসিনা ফিরবেন যে বার্তাটা তিনি আসলে দিয়েছেন, সেটি বাস্তবতা মানে পরিস্থিতি যেরকম দেখছেন আপনি, তাতে কি মনে হয় সেটি কি বাস্তবতা একটা যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন? সেটা আমার পক্ষে বলা মুশকিল। তবে আমি যেটুকু বুঝি যে এখনো বাংলাদেশে আমরা 5ই আগস্টের পরে যে রিয়াকশনটা আমরা দেখেছি, স্টিল ভেরি র, স্টিল ভেরি ভাইব্রেন্ট। তো কাজেই সেটা যারা সিদ্ধান্ত নেবেন তারা সেগুলো বিচার বিবেচনা নিশ্চয়ই নেবেন বলে কথা। কাজেই এখানে তারা কি সিদ্ধান্ত নেবে তার সেটার ব্যাপারে কিন্তু ধরেন এটা আপনার বিশ্লেষণটা কি, ভারত আসলে কি চাইছে? ভারত কি চাইছে শেখ হাসিনা আসলে আসুক? বাংলাদেশ সরকার এখন কি অবস্থান নেবে তার উপরও এই সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করে। বাংলাদেশ সরকারই বা কি চাইছে? তারা কি আসলেই চাইছে যে শেখ হাসিনাকে এনে সাজা কার্যকর করা হোক নাকি না? মনে মাফ করবে, এই প্রশ্ন জবাব আমার কাছে নাই। আমি সরকারে কেউ নই, কাজে এই সরকারের সিদ্ধান্ত কি সেটা আমার জানবার সিদ্ধান্ত তো আসলে সরকার জানায় নাই, যেহেতু জানবার সুযোগ নাই। কিন্তু পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে আসলে তাদের কি এটা কিছু ব্যাপারে আমি এখনো বলতে পারবো না, কারণ সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের চয়েস। বাইরে থেকে এখনো সেটা বলা যাবে না। আমি বাইরে যেটা বলছি জনমনের যে চিন্তা সেটা বলতে পারি। এখানে যেটা দেখছি বিভিন্ন জায়গাতে ইটস ভেরি র, সেন্টিমেন্ট ইজ ভেরি র, এবং এখনো যথেষ্ট ভাইব্রেন্ট সোশ্যাল আমি বলবো রিয়াকশন আছে, যেটা খুব বেশি
অনুকূল বলে আমার কাছে এখন মনে হয়। আচ্ছা, এর মধ্যে আবার কিছু ঘটনা ঘটছে, ধরেন কিছু উগ্রবাদী গোষ্ঠী সোচ্চার হওয়ার মতো বিষয় দেখা যাচ্ছে, যেমন সাভারে বোমা পাওয়া গেল বা সেটি বিস্ফোরণ করানো হলো, আদালত চত্বরে বোমা বিস্ফোরণ হলো, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, অতি জরুরি বার্তা দেওয়া হচ্ছে সব পুলিশ সদস্যদের জন্য, যে তারা যেন সচেতন থাকে, এরকম সতর্ক থাকে, এরকম একটা বার্তা দেওয়া হচ্ছে। মাঝে মাঝে এরকম আসছে, কিছুদিন আগে এয়ারপোর্টে সতর্কতা দেওয়া হলো, মানে বারবার এরকম হচ্ছে। আমাদের কি নিরাপত্তা কোনো সংকট আছে এই সময়? এটা এখন নিরাপত্তা সংকট তো বিভিন্ন দিক থেকেই থাকতে পারে, কারণ আপনি যেটাকে ব্যাখ্যা করার চেষ্টা ধরেন করছেন ধরেন যদি আপনাকে বলি, আপনি কূটনীতিক হিসেবে ভূ রাজনৈতিক অবস্থানগত দিক থেকে কোনো নিরাপত্তা সংকট দেখেন, কারণ এর সাথে তো আসলে এই বিষয়গুলো জড়িত কোনো না কোনোভাবে, সেজন্যই জিজ্ঞাসা। এখন এখন সবাই মানে এখানে আপনি যেটা দেখছেন সেটা যে কোনো দিক থেকেই আসতে পারে এই মুহূর্তে আমার কাছে মনে হয়। হুম। কাজেই আপনি যেটা ইঙ্গিত করতে চাচ্ছেন সেই হ্যাঁ, আরো ইঙ্গিতটা যদি সরাসরি ইঙ্গিত না করে হোম গ্রোন মনে হচ্ছে এই বিষয়টা, মানে এই যে তৎপরতা, উগ্রবাদের বিষয়টা বাড়ছে, এটা কি আমাদের নিজস্ব দেশীয়, নাকি এর মধ্যে আন্তর্জাতিক তৎপরতাও আছে, পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশ, এখন বিভিন্ন দেশ? ওইরকম কোনো এই আমরা দু একটা ঘটনা দেখছি, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এরকম কোনো আমার মনে হয় না যে এটা একটা বেসিক্যালি হোমগ্রোনই হতে পারে। কারণ ওইরকম কনসিস্টেন্ট এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কোনো কানেক্টিভিটি তো দৃষ্টিতে বা এখানকার মিডিয়া তো আমাদের নজরে আসছে না। ভারত বাংলাদেশ সম্পর্কে সম্ভবত শেষ প্রশ্ন এটি, যে ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদও শেষ হচ্ছে, সেটিরও ভবিষ্যৎ কি মনে হয় সম্পর্ক যে অবস্থায়? এটা হওয়া দরকার, সেটা আলোচনাটা হওয়া দরকার, এবং সেটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে আপনি আহ, যদি সুযোগ হয় যে প্রধানমন্ত্রী দেখা করার, এটাও একটা বিষয় বাংলাদেশের দিক থেকে। কারণ তো 30 বছর মেয়াদে একটা চুক্তি ছিল, এখন আবার কি হবে, এটা রিনিউয়াল হবে কিনা, কত দিনের হবে, এগুলো আলোচনার বিষয়। তো কাজেই আমাদের জন্যও এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভারতের জন্য আছে, সেগুলো আলাপ আলোচনা। আমি যে কথা বলছিলাম যে দুই পক্ষের মধ্যে যে বিষয়গুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলে একটা নীতিগত কমন জায়গায় আসা, এটা আলোচনার বাইরে অন্য কোনোভাবে সম্ভব নয়। সেজন্যই আলোচনাটা গুরুত্বপূর্ণ অ্যাট দ্য হাইয়েস্ট পলিটিক্যাল। জি, জি, স্পষ্ট। মানে সেই অর্থে যদি কনক্লুশন করি, আপনি পরামর্শ দেবেন যেন এই মানে সম্মেলনে যোগদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। আমারটা আমি বলেছি, এখন আপনার একটা যেটা আপনি বলুন। আচ্ছা, আমি এরকমটা বুঝেছি, দর্শক কি বুঝেছেন নিশ্চয়ই তাদের ব্যাপার শুনেছেন সবাই। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, আপনি যুক্ত হয়ে সময় দিলেন। ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। দর্শক সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।